অমৃতার হাত থেকে ফোন খসে পড়ল। মনে হলো সত্যিই তো, এত খুঁজেও তো কেউ তার ছেলের হদিস তো দূর, কোনো চিহ্ন অব্দি দেখাতে পারেনি। বেঁচে নেই বলেই কি এমন হয়েছে? তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনে হচ্ছে তার সন্তানের মৃত্যুর জন্য যেন সেই দায়ী। যেদিন তার যমজ বাচ্চা হয়েছিল আর তারই বেড থেকে তার ছেলেটাকে তুলে নিয়ে গিয়েছিল তার বাবা, সেদিন যদি একটু শক্তি সঞ্চয় করে সে তার বাবাকে আটকাতে পারত, তাহলে হয়তো তার ছেলে আজ বেঁচে থাকত। সে হাউ হাউ করে কাঁদতে থাকে, পাগলের মতো মাথা ঠুকতে থাকে। কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে, আমি দায়ী, আমার জন্য আজকে আমার ছেলে বেঁচে নেই। আমি মা হয়ে তাকে রক্ষা করতে পারিনি, আমি দায়ী সব কিছুর জন্য। অমৃতা নিজেকে সামলাতে পারছে না, হাঁটু মুড়ে বসে হাহাকার করে কাঁদছে সে। এই দৃশ্য যেন সহ্য করতে পারছে না আর্য। সে বারবার বলছে, মা প্লিজ এরকম করো না, তুমি এরকম ভাবে কেঁদো না, তোমার ছেলে বেঁচে আছে, তোমার ছেলের কিছু হয়নি। কিন্তু অমৃতা যেন কারো কোনো কথাই শুনতে পাচ্ছে না। তার কানে শুধু ভাসছে তার বাবার শেষ কথাগুলো, তোমার ছেলে 6 বছর আগেই মারা গেছে। অমৃতা মাটিতে গড়িয়ে পড়ে কাঁদতে থাকে। তার কপাল ঠুকে ফুলে উঠেছে, আর সহ্য করতে পারে না আর্য। চিৎকার করে বলে, মা আমি তোমার ছেলে, আমি তো বেঁচে আছি, তুমি কেন এমন করছো? আমি মরিনি মা, আমি বেঁচে আছি। আর্যর শেষ কথাগুলো অমৃতার কানের পর্দায় গিয়ে যেন আঘাত করে। তার অবুঝ বিবশ মস্তিষ্ক যেন সজাগ হয়ে ওঠে। অমৃতা কান্না থামিয়ে তাকায় আর্যর দিকে, অবাক চোখে ভিজে গলায় বলে, এসব তুমি কি বলছো হিয়া? আর্যর দুচোখ দিয়েও তখন গড়িয়ে পড়ছে জল। অমৃতাকে এইভাবে আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদতে দেখে সে নিজেকে সামলাতে পারছে না। সে বলে, ঠিক কথা বলছি মা, একদম ঠিক কথা বলছি, আমি তোমার ছেলে, আমি বেঁচে আছি, আমার নাম আর্য। চোখ মুছে অমৃতা আর্যর দিকে তাকিয়ে বলে, মানে কি বলছো তুমি? আর্য মায়ের কাছে এসে দুহাতে তার গাল মুছিয়ে দিয়ে বলে, মা আমি আর হিয়া যমজ ভাই বোন, তাই আমাদের দেখতে একরকম। হিয়া তোমার মেয়ে আর আমি তোমার ছেলে আর্য। আমি ও হিয়া আর কিছুদিনের মধ্যেই তোমাকে এই সব সত্যি কথা জানাতাম, কিন্তু তুমি এভাবে কেঁদো না মা। অমৃতার যেন এখন একটু একটু করে সম্বিত ফিরছে। তার চোখের সামনে যেন ভেসে উঠছে গত কয়েকদিনের ঘটনা। সত্যিই তো কত অসামঞ্জস্যপূর্ণ ঘটনা ঘটেছে এই কদিনে। অমৃতার মনে পড়ে যে হিয়া গেম ছাড়া থাকে না, অমৃতা তাকেই দেখেছে গেম না খেলতে। হিয়া ভাষা শিক্ষায় দুর্বল, অথচ একটু আগে সে অ্যারাবিকে কথা বলতে পেরেছে। মার্শাল আর্ট একাডেমিতেও হিয়ার পোশাক হঠাৎ করে পাল্টে যাওয়ার কথা মনে পড়ে গেল অমৃতার। সবকিছুর যেন কারণ খুঁজে পাচ্ছিল অমৃতা। অমৃতা আর্যকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে তুলল। তারপর বলল, কিন্তু বাবা তুমি এতদিন কোথায় ছিলে? আর্য এবার মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মা আমার পুরো নাম আর্য রায়চৌধুরী, আমি রাহুল রায়চৌধুরীর ছেলে। অমৃতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি বলছে আর্য? এ তো যেন স্বপ্ন মনে হচ্ছে অমৃতার কাছে। কিন্তু যদি এটা স্বপ্ন হয়, অমৃতা চায় এই স্বপ্ন যেন তার সারা জীবনেও না ভাঙে। কিন্তু বাবা তুমি যদি এখানে আমার কাছে থাকো, তাহলে হিয়া কোথায়? অমৃতার মনে একটা ভয় হচ্ছিল। অমৃতাকে এইভাবে আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদতে দেখে হিয়া বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে না তো? এটা হিয়ার সাজানো কোনো গল্প নয় তো? ভীত কণ্ঠে অমৃতা বলল, দেখো তুমি সত্যি সত্যি হিয়া নও তো? আমাকে ভোলানোর জন্য কোনো গল্প বলছো না তো? আর্য নিজের মায়ের মনের অবস্থা বুঝতে পারছিল, তাই সে বলল, না মা, আমি তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না, আমি সত্যি কথা বলছি, আমি বেঁচে আছি, হিয়া আর আমি দুজনেই বেঁচে আছি। অমৃতা বলল, আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই, হিয়া কোথায়? আর্য অমৃতার হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। তখন একতলার বসার ঘরে অমৃতার দিদিমা শিলা মাসিকে বুঝিয়ে বলছেন, দেখ শিলা, অমৃতার সাথে ওভাবে কথা বলিস না, মেয়েটা তো আমাদেরই পরিবারের মেয়ে। ও তোর কথায় মনে দুঃখ পাচ্ছে, কি দরকার অমন করে কথা বলার?
শিলা কিন্তু নিজের গোঁ থেকে সরার পাত্রী নয়। সে বলল, বাহ বাহ মা, খুব ভালো। চিরজীবন তোমার এই এক চোখ আমি দেখে গেলাম। কেন যে তুমি চিরকাল স্নিগ্ধাকে বেশি প্রশ্রয় দিয়ে গেলে তা আমি আজও বুঝতে পারি না। স্নিগ্ধা বাড়ি থেকে পালিয়ে গেল, আমাদের মুখে চুনকালি দিল। স্নিগ্ধার সেই কুকীর্তির জন্য আমার বিয়ে ভেঙে গেল। ভাবো তো, আমার কত ভালো ভালো সম্বন্ধ এসব ভেঙে গেছে শুধু স্নিগ্ধার ওই কুকীর্তির কারণে। আমার পুরো বয়সটাই তো প্রায় চলে গেল স্নিগ্ধার জন্য। বলতে গেলে শেষ বয়সে আমি বিয়ে করলাম, আর এই সব কিছু হলো স্নিগ্ধার জন্য। তবুও তোমরা স্নিগ্ধাকে কোনো দিনও এতটুকুও দোষী মনে করলে না। আর আজ তার মেয়ে সেই একই রকম চরিত্রের হয়েছে, বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে পরিবারের মুখে চুনকালি দিয়েছে, কিন্তু এখন তোমরা তাকে নিয়েও নাচানাচি করছো, আর আমাকেও বলছো সেটা মেনে নিতে। পারবো না মা। আর্য ওর মায়ের হাত ধরে বসার ঘরে এসে পৌঁছেছিল ততক্ষণে। রাগী চোখে শিলামাসির দিকে তাকিয়ে আর্য মায়ের হাত ধরে বেরিয়ে গেল দরজা দিয়ে। অঞ্জলি মামি ভাবলেন হয়তো শিলামাসির কথা খারাপ লাগায় অমৃতা বাড়ি ছেড়ে চলে গেছে। অঞ্জলি মামি বললেন, শিলাদি দেখো, তোমার জন্য আজকে মেয়েটা এইভাবে বেরিয়ে গেল। তোমার যদি অমৃতাকে পছন্দ না হয়, ও যতক্ষণ এখানে আছে তুমি এসো না। আর তাছাড়া অমৃতাকে তুমি এইভাবে ছোট করতে পারো না। অমৃতা একজন ডাক্তার, সে আর্থিকভাবে আমাদের উপর নির্ভরশীল নয়। তাহলে কেন তুমি তাকে বারবার এইভাবে অপমান করছো বলো তো? অমৃতার তখন মাথার ঠিক নেই। অন্যদিন সে যে স্পিডে গাড়ি চালায়, আজ তার থেকে অনেকটা বেশি স্পিডে ও গাড়ি চালাচ্ছে। আর্য নিজের মোবাইলে জিপিএস দেখে অমৃতাকে নির্দেশ দিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে। এক সময় কলকাতার মূল শহর পেরিয়ে পৈলানের দিকে এসে পৌঁছালো অমৃতার গাড়ি। এখানে রায়চৌধুরী কনস্ট্রাকশনে একটা হাউজিং কমপ্লেক্স গড়ে উঠেছে। বিলাসবহুল অত্যন্ত দামি সেই হাউজিং কমপ্লেক্সে আর্য একটা জায়গায় এসে বলল, এখান থেকে 4টে বাড়ি পরে গিয়েই যে বাড়িটা পড়বে তাতে ঢুকতে হবে মা। অমৃতা আর্যর নির্দেশ মতো বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সিকিউরিটি গার্ড গাড়ি আটকালো, কিন্তু তারপরেই গাড়িতে উঁকি মেরে আর্যকে দেখতে পেয়ে কোনো প্রশ্ন না করেই দরজা খুলে দিল। অনেকটা লন পেরিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো মূল দরজার সামনে। অমৃতার মনে হচ্ছে তার বুকের ভিতর যেন হাতুড়ি পিটছে। সে কি এখন সত্যি সত্যি তার 2 ছেলে মেয়েকে একসঙ্গে দেখতে পাবে? কাঁপা কাঁপা হাতে অমৃতা কলিং বেল বাজায়, আর তারপরেই দরজা খুলে মুখ বাড়ালো হিয়া। বিস্মিত স্বরে বলল, এ কি মা, তুমি এখানে? হিয়া ঘাবড়ে গেল। যদি রাহুল এখন অমৃতা আর আর্যকে একসাথে দেখে নেয়? অমৃতার মতো রাহুলও কি জানবে যে হিয়া আর আর্য 2 ভাই বোন? অমৃতা কি জানাবে আসল সত্যি রাহুলকে? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।